গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন রবার্ট লুইস স্টিভেনসনের লেখা ট্রেজার আইল্যান্ড। আজ চতুর্থ পর্ব। হাঁচড়ে পাচড়ে কোনো মতে তীরে এসে উঠলাম আমরা। পেছনে তাকিয়ে দেখলাম একেবারে কাছে এসে গেছে ডাকাতেরা। ছুটে ঢুকে পড়লাম বনের ভেতর। দুর্গের দিকে ছুটছি আমরা। পেছনে ডাকাতদের হাঁকডাক শোনা যাচ্ছে। তীরে নামছে ওরা। ওদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে দুর্গে পৌঁছতে পারবো কিনা সন্দেহ। কাজেই বাধা দেবার জন্য প্রস্তুত হলাম। দুটো বন্দুকের একটা গ্রের হাত থেকে নিলাম, অন্যটা তো ট্রেলনির হাতে আছেই। এই সংকট মুহূর্তে আমরা সবাই উত্তেজিত হয়ে পড়েছি, ট্রেলনি ছাড়া। জমিদার একেবারেই শান্ত। এসব ব্যাপারে অভিজ্ঞতা আছে তার। কোমর থেকে ছোরা বের করে গ্রের হাতে তুলে দিল জমিদার। ছোরাটা নিল গ্রে, ওপর থেকে ছুঁড়ে মারল একবার। বাতাসে ডিগবাজি খেয়ে আবার নিচে পড়তে লাগলো ছোরা। ক্ষিপ্র অভ্যস্ত হাতে সেটা লুফে নিল। বুঝলাম ছুরি খেলায় হাত পাকা এই লোকের। আবার ছুটতে শুরু করলাম আমরা। গাছপালার ওপাশ থেকে চেঁচাতে চেঁচাতে আসছে ডাকাতেরা। এগিয়ে আসছে আরও কাছে। গাছপালার ফাঁক ফোকর দিয়ে সামনে দুর্গটাও দেখতে পাচ্ছি। বড় জোর ৪৮ কদম দূরে আছে। একবার ওতে ঢুকে যেতে পারলেই বাঁচা যায়। ওদিকে বসে বসে সময় নষ্ট করেনি হান্টার। কিছু কাজ করেছে। খুঁজে খুঁজে দুর্গের ঢোকার প্রবেশপথ বের করেছে। আমাদেরকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসতে দেখেই এগিয়ে এলো সে। পেছনে এই সময় হৈ হৈ করতে করতে গাছপালার এপাশে বেরিয়ে এলো ডাকাতেরা। সংখ্যায় ৭ জন। নেতৃত্ব দিচ্ছে জব অ্যান্ডারসন। আমরা বেড়ার কাছে চলে এসেছি। এই সময় গুলি করল ডাকাতেরা। আমার কানের পাশ দিয়ে শিস কেটে বেরিয়ে গেল একটা গুলি। আর্তনাদ করে উঠল রেডরুথ। পাশে চেয়ে দেখলাম মাটিতে হুমড়ি খেয়ে পড়েছে হতভাগ্য লোকটা। হান্টারের দেখানো পথে ছুটে ঢুকে পড়লাম দুর্গে, বেড়ার ভেতর। বিন্দুমাত্র সময় নষ্ট না করে বেড়ার ফোকরে বন্দুকের নল ঢুকিয়ে সমানে গুলি চাললাম। আমার পাশে জমিদার, ক্যাপ্টেন, হান্টার আর জয়সও বন্দুক তুলে নিয়েছে। দুর্গের আশ্রয় থেকে পাল্টা আক্রমণ চালিয়েছি আমরা। বেশিক্ষণ সইতে পারল না ডাকাতেরা। ছত্রভঙ্গ হয়ে আবার বনের ভেতর গিয়ে গা ঢাকা দিল। কয়েক মিনিট অপেক্ষা করলাম আমরা। তারপর বেড়ার বাইরে বেরিয়ে এলাম। রেডরুথের কী অবস্থা হয়েছে দেখতে হবে। একবার দেখেই বুঝলাম আশা নেই। ইতিমধ্যে জমিদারও এসে বসেছে আমার পাশে। দুজনে মিলে ধরাধরি করে মুমূর্ষু রেডরুথকে বেড়ার ভেতরে নিয়ে গেলাম। কয়েক মিনিট পরেই মারা গেল বেচারা, নিঃশব্দে, যেন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। কেঁদেই ফেলল জমিদার। দীর্ঘদিন তার কাছে কাজ করেছে রেডরুথ। মায়া বসে যাওয়া স্বাভাবিক। রেডরুথের পাশ থেকে উঠে এলাম। পায়চারি করছেন ক্যাপ্টেন। এতক্ষণে খেয়াল করলাম তার পকেটগুলো যেন বেশি ফোলা। আমাকে বারবার চাইতে দেখে একদিকের পকেট থেকে একটা ছোট সাইজের বাইবেল বের করে আনলেন। রেডরুথের দিকে বাড়িয়ে ধরে বিড়বিড় করে কি যেন বললেন, তারপর আবার পকেটে ভরলেন বাইবেলটা। ওদিকে রেডরুথের হ্যাটটা বেড়ার বাইরে থেকে নিয়ে এসেছে জমিদার। লাশের মুখটা ঢেকে দিল হ্যাট দিয়ে। পকেট থেকে একে একে আরও কিছু জিনিস বের করলেন ক্যাপ্টেন। ব্রিটেনের একটা পতাকা, খুব শক্ত খানিকটা দড়ি, কালির দোয়াত, কলম, ডায়েরি আর কিছু তামাক। নিচে মাটিতে জিনিসগুলো রেখে হান্টারের দিকে এগিয়ে গেলেন। ইতিমধ্যেই বেড়ার ভেতরে ঢোকার পথটা বন্ধ করেছে হান্টার। আঙিনার এক জায়গায় একটা বড়সড় ফার গাছ আছে। হান্টারের সাহায্যে সেটা চূড়ার ডালপালা ছেটে নিলেন। তারপর নিজে গাছে উঠে খাড়া মগডালে পতাকাটা বেঁধে দিলেন। একটা প্রধান কাজ যেন সেরে এলেন এইমাত্র, এমনিভাবেই হাত ঝাড়লেন ক্যাপ্টেন। তারপর আমাদের নিয়ে আসা মালপত্রের হিসাব করতে বসলেন। হিসাবপত্র শেষ করে আরেকটা পতাকা নিয়ে রেডরুথের দিকে এগিয়ে গেলেন ক্যাপ্টেন। লাশের শরীর ঢেকে দিলেন পতাকা দিয়ে। মৃতের প্রতি শ্রদ্ধা দেখালেন এভাবে। লাশের পাশেই বসে আছে জমিদার, দু চোখে পানি। হাত ধরে তাকে টেনে তুললেন ক্যাপ্টেন, সান্ত্বনা দিলেন। তারপর কাজের কথা শুরু করলেন। আমাকে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব, কদিনের মধ্যে না ফিরলে আপনাদের সন্ধানে জাহাজ আসবে ইংল্যান্ড থেকে? আগস্টের মধ্যে ব্ল্যান্ডার্স আসবে। মাথা চুলকালেন ক্যাপ্টেন। ততদিন বেঁচে থাকা সম্ভব নয়। মানে? গোলাবারুদ যা আছে চলে যাবে, কিন্তু খাবার বড়জোর দিন 10 চলবে। আর
এই সময় কামানের গর্জন শোনা গেল। আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল গোলাটা। দুর্গ সই করে জাহাজ থেকে কামান ডাকছে ডাকাতেরা। চালিয়ে যাও বাপধনেরা, খুশি খুশি গলায় বলছে ক্যাপ্টেন। এভাবে গোলাই খরচ করবে শুধু, কাজের কাজ কিচ্ছু হবে না। চালাও, শেষ করে ফেলো গোলা। চমকে থেমে গেলেন ক্যাপ্টেন। হাসি মুছে গেল মুখ থেকে। দ্বিতীয় গোলাটা এসে পড়েছে বেড়ার বাইরে। ধুলোর মেঘ উড়ল। ওই পতাকা, বলল জমিদার। জাহাজ থেকে দেখা যাচ্ছে নিশ্চয়ই, নইলে নিশানা করছে কি করে? ওটা নামিয়ে নেয় বুদ্ধিমানের কাজ। পতাকা নামাবো? প্রায় চেঁচিয়ে উঠলেন ক্যাপ্টেন। কিছুতেই না, ওই পতাকায় জানিয়ে দিচ্ছে ওদের পরোয়া করি না আমরা। সাঁঝের অন্ধকার না নামা পর্যন্ত কামান দিকে চলল ডাকাতেরা, কিন্তু কোনো ক্ষতি করতে পারল না আমাদের। দুর্গটা জাহাজ থেকে অনেক দূরে, অত দূর থেকে নিশানা ঠিক রাখা দুষ্কর। গোলার পর গোলা আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল, কিংবা এসে পড়ল বেড়ার বাইরে এদিক ওদিক। প্রচণ্ড অস্বস্তি আর উত্তেজনার মধ্যে রাখা ছাড়া আমাদের আর কোনো ক্ষতি করতে পারল না ওরা। অন্ধকার নামতেই কামান দাগা বন্ধ হয়ে গেল। একটা প্রস্তাব দিলেন ক্যাপ্টেন। ভাটার টানে পানি নেমে গেছে, ডুবে যাওয়া জলিবোটটা নিশ্চয়ই বেরিয়েছে। চলুন না, টিনের খাবারগুলো উদ্ধার করে নিয়ে আসি। প্রস্তাবটা মন্দ নয়। জাহাজ থেকে নিয়ে আসা মালপত্রগুলো ইতিমধ্যেই দুর্গের ভেতর জায়গা মতো সাজিয়ে গুছিয়ে ফেলেছি আমরা। কাজেই যে কোনো দুজন লোক দুর্গ পাহারায় থেকে অন্যেরা খাবার উদ্ধারে যেতেই পারি। তৈরি হয়ে এলো গ্রে আর হান্টার। দুর্গ পাহারায় রইল জমিদার আর জয়েস। বন থেকে বেরিয়েই কিন্তু থমকে গেলাম আমরা। আমাদের মতোই খাবারগুলোর কথা ভেবে ফেলেছে ডাকাতেরাও। সিলভারের নেতৃত্বে একটা বোট এগিয়ে আসছে জলিবোটের খাবার আর গোলা বারুদ নিয়ে যেতে। একটা করে বন্দুক আছে সবারই হাতে, কিন্তু কোথায় পেল ওরাই বন্দুক? আমাদের সাথে নিয়ে আসা কয়েকটা ছাড়া তো জাহাজের সব বন্দুকই পানিতে ফেলে এসেছি। জলিবোটের জিনিসপত্র আর আমাদের উদ্ধার করা সম্ভব হলো না। এখন এগিয়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। ফিরে এলাম, সবে বেড়ার ভেতর ঢুকছি, এমন সময় বাইরে কাঠ ছুটে আসা পায়ের আওয়াজ পাওয়া গেল। প্রবেশপথটা বন্ধ করার জন্য ঘুরে দাঁড়ালাম। আমাকে প্রায় ঠেলে সরিয়ে ভেতরে এসে ঢুকল জিম। আমরা আবার ফিরে যাচ্ছি জিম হকিন্সের বিবৃতিতে। আশ্চর্য তো, বলল বেনগান। জলদস্যুদের পতাকা নয় এটা, তোমার বন্ধুরা উড়িয়েছে নিশ্চয়ই। কিন্তু জাহাজ ছেড়ে ওরা ওখানে গেল কেন? একটা দুর্গ আছে ওখানে, নিশ্চয়ই জাহাজ থেকে পালিয়ে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছে। তাহলে তো জাহাজটা দখলই করে নিয়েছে ডাকাতেরা। হয়তো। এই সময় আবার কামান গর্জে উঠল। থেমে গেল বেনগান। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে কামানের গোলা। দুর্গের দিকে এগুতে গেলাম, হাত ধরে টেনে আমাকে থামালো সে। বনের ভেতরে গাছপালার আশ্রয়ে থাকাই এখন নিরাপদ। গোলাগুলি থামলে আমাকে দুর্গে পৌঁছে দিয়ে পরে আসবে বলে চলে গেল বেনগান। দুপুরে আমি জাহাজ ছেড়ে আসার পর কি কি ঘটেছে সংক্ষেপে জানিয়ে ডাক্তার চাচাকে জিজ্ঞেস করলাম, হিস্প্যানীয়রা দখল করে নিল তাহলে সিলভারের লোকেরা? আমি চলে যাওয়ার পরপর কি কি ঘটেছে আমাকে সংক্ষেপে জানালেন তিনি। দুজনের কাহিনী পরস্পরকে জানানো হলে উঠে দাঁড়ালাম। দুর্গের ভেতরটা দেখতে লাগলাম মশালের আলোয়। পাইনের অসমান গুড়ি আর কাণ্ড পরপর সাজিয়ে তৈরি হয়েছে দুর্গ। ছাদও পাইন কাঠের তৈরি। ঝর্ণা থেকে সরু নালা কেটে নিয়ে আসা হয়েছে ভেতরে। পাইপের সাহায্যে এই নালা থেকে একটা বিশাল লোহার গামলায় পানি আনার ব্যবস্থা আছে। ঘরে এক কোণে একটা বিশাল চ্যাপ্টা পাথর রাখা আছে, কাঠ পোড়া কয়লার স্তূপ হতে। ফায়ারপ্লেস হিসেবে পাথরটা ব্যবহার করত ডাকাতেরা, বোঝা যাচ্ছে। সারা রাত বাইরেই পড়ে থাকবে নাকি রে দুধের লাশটা? একসময় বললেন জমিদার। ওটার সৎকার করা উচিত না? পাথরের ফায়ারপ্লেসের কাছ থেকে এসে দাঁড়ালাম তাদের কাছে। নিশ্চয়ই, বললেন ডাক্তার চাচা। চলো যাই, কবর দিয়ে আসি। আঙ্গিনার এক জায়গায় কবর খোঁড়া হলো। বালি খুঁড়তে বেগ পেতে হলো না মোটেও। লাশের মাথার দিকে ধরলেন ট্রেলনি, পায়ের দিকে হান্টার। জয়েসও সাহায্য করল। তিনজন মিলে ধরাধরি করে এনে কবরে নামালো লাশ। পকেট থেকে বাইবেল বার করে কবরের পাশে দাঁড়িয়ে পাদ্রির কাজ সারলেন ক্যাপ্টেন। রেদ্রুথের লাশ মাটি চাপা দেওয়ার পরও কয়েক মিনিট কবর ঘিরে দাঁড়িয়ে রইলাম আমরা। আঙিনার বাইরের পাইন আর ফারের জঙ্গলে জমাট অন্ধকার। মুঠো মুঠো জোনাকের আলোয় অন্ধকার যেন আরও চেপে ধরেছে বনভূমিকে।
নতুন কবরটার পাশে দাঁড়িয়ে কেমন যেন গা ছমছম করে উঠল, আমার কাঁটা দিয়ে উঠল। দুর্গের ভেতরে বালির উপর বসে মশালের আলোয় নীরবে রাতের খাওয়া শেষ করলাম। কম্বল গায়ে দিয়ে বন্দুক হাতে দুর্গের আঙিনায় বেরিয়ে পড়লাম আমরা। দূরে জাহাজে ডাকাতদের উন্মত্ত মাতাল চিৎকার এত দূরেও ভেসে এলো। অস্বাভাবিক নিস্তব্ধ বনভূমি। মাঝরাত পর্যন্ত শোনা গেল দস্যুদের চেঁচামেচি, তারপর থেমে এলো আস্তে আস্তে। দুর্গের ভেতরে ঢুকলাম আমরা। অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে হবে। বালির উপর কম্বল বিছিয়ে শুয়ে পড়লাম। উত্তেজিত কথাবার্তায় সকালে ঘুম ভাঙল আমার। কে একজন বলে উঠল, এ কি, এ যে সিলভার। খোড়া ডাকাতটার নাম কানে যাওয়া মাত্র ধর্মড়িয়ে উঠে বসলাম। চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলাম আঙিনায়। বেড়ার ফোকরে চোখ ঠেকিয়ে দেখছে আমার সঙ্গীরা সবাই। আমিও এগিয়ে গিয়ে একটা ফোকরে চোখ রাখলাম। বেড়ার বাইরে গাছপালার সীমানায় দাঁড়িয়ে আছে দুজন লোক। একজন সিলভার, তার হাতে একটা সাদা পতাকা, দোলাচ্ছে সেটা। হিমেল সকাল, আর খানিকক্ষণ পরেই যে উত্তপ্ত হয়ে উঠবে আবহাওয়া, সেটা ভাবাই যায় না। আকাশ উজ্জ্বল নির্মেঘ, সোনালি সূর্যের আলো সবে গাছের ডগা ছুঁয়েছে। আস্তে আস্তে কেটে যাচ্ছে কুয়াশা। পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে বনভূমি। চেঁচিয়ে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন, কেন এসেছ? শান্তি চাই আমরা, সিলভারের কণ্ঠ শোনা গেল। সন্ধি করতে এসেছি। ব্যাটাদের কোনো চাল, আস্তে করে বললেন ক্যাপ্টেন। ডাক্তার চাচাকে বললেন, বন্দুকে গুলি ভরে নিন। আপনি সামনের দিকটা খেয়াল রাখুন। মিস্টার ট্রেলনি, আপনি দেখুন উত্তরটায়। জিম, তুমি চোখ রাখো পূব দিকে, গ্রে পশ্চিমে। জয়েস, হান্টার, তোমরা আমাদের বন্দুকে গুলি ভরে দেওয়ার জন্য তৈরি থাকো। সাবধান। চেঁচিয়ে আবার সিলভারকে জিজ্ঞেস করলেন, তা তোমাদের এই শুভবুদ্ধি হঠাৎ কেন হলো? খামোখা রক্তারক্তি বারবিকিউ পছন্দ করে না, জবাব দিল এবার সিলভারের সঙ্গী। তাই নাকি? বড় মজার কথা তো। তা কবে থেকে সাধু হলো খোড়াটা? দয়া করে ভুল বুঝবেন না ক্যাপ্টেন, সিলভার বলল। সত্যি কিছু কথা বলতে চাই আমি। দুদলে একটা বোঝাপড়া হওয়া ভালো, কিন্তু দূর থেকে চিৎকার করে কিভাবে সব বলি, ভাবলেন ক্যাপ্টেন। তারপর বললেন, ঠিক আছে, কাছে এসো, কিন্তু সাবধান, 6টা বন্দুকের নল চেয়ে আছে তোমাদের দিকে। বেড়ার কাছে এসে দাঁড়ালো 2 ডাকাত। ক্রাচটা বেড়া ডিঙিয়ে এপাশে ছুঁড়ে ফেলল সিলভার। তারপর আমাকে অবাক করে দিয়ে উঁচু বেড়াটা ডিঙিয়ে চলে এলো এপাশে। অন্য ডাকাতটাও বেড়া ডিঙিয়ে এসে নামলো আঙিনায়। প্রবেশপথ অন্য পাশে। এতটা ঘুরে যাওয়ার কোনো প্রয়োজন বোধ করল না ওদের কেউ। পাহারার কথা ভুলে গিয়ে গুটি গুটি পায়ে ক্যাপ্টেনের পাশে এসে দাঁড়ালাম। সিলভারের পরনে এখন বাবুর্চির পোশাক নেই, তার বদলে দামি পোশাক পরেছে। তামার বোতাম বসানো মোটা নীল কাপড়ের তৈরি কোটের ঝুল হাঁটু পর্যন্ত নেমেছে। চমৎকার লেস লাগানো হ্যাটটা মাথার পেছন দিকে হেলানো। তারপর জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন, কি বলবে? বলে ফেলা চট করে। বসতে বলবেন না? সিলভারের গলায় অনুযোগ। ইচ্ছে করলে বালির উপর বসতে পারো, তোমার মতো ডাকাতের ওই উপযুক্ত জায়গা। নিষ্পৃহ ক্যাপ্টেনের গলা। ও, ভেবেছিলাম বসবে না, কিন্তু ঠান্ডা বালির উপরই সঙ্গীকে নিয়ে বসে পড়ল সিলভার। চারপাশে তাকাতে তাকাতে বলল, চমৎকার জায়গা। আমার উপর চোখ পড়তেই হাসল। আরে জিম, তুমি এখানে? কিছু বলার থাকলে বলে ফেলো, কর্কশ গলায় বললেন ক্যাপ্টেন। সরাসরি ক্যাপ্টেনের চোখের দিকে তাকালো সিলভার। ক্যাপ্টেন, ফ্লিন্টের সমস্ত ধনরত্ন আমার চাই। আর আপনারা নিশ্চয়ই বেঁচে নিরাপদে দেশে ফিরে যাওয়াটাই সব দিক থেকে বিবেচ্য মনে করবেন। একটা ম্যাপ আছে আপনাদের কাছে না? থাকলে ওটা দিতে হবে আমাকে। বাজে বকছ। পকেট থেকে পাইপ বের করলেন ক্যাপ্টেন। ধীরে সুস্থে তামাক পুড়ে ধরালেন। নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, ওটা তোমাকে দেওয়ার জন্য এত কষ্ট করে ট্রেজার আইল্যান্ডে আসেননি মিস্টার ট্রেলনি। পারলে অবশ্য ছিনিয়ে নেবার চেষ্টা করে দেখতে পারো, কিন্তু সফল হবে না। তুমি সেটা ঠিকই বোঝো, নইলে এখানে মিনমিন করতে আসতে না। চুপচাপ কি ভাবলো সিলভার, হাসল। বলল, আপনাকে দেখে আমারও পাইপ ধরাতে ইচ্ছে করছে। কোনো কথা বললেন না ক্যাপ্টেন। সিলভারকে পকেটে হাত দিতে দেখেও নীরব রইলেন।
পকেট থেকে পাইপ আর তামাক বের করে ধরালো সিলভার। নীরবে দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে পাইপ টেনে চলল। মজার দৃশ্য। আগে কথা বলল সিলভারই। ক্যাপ্টেন, এভাবে জেদাজেদি করে কারোই কোনো লাভ হবে না। আমার প্রস্তাব দেখুন পছন্দ হয় কিনা। আপনারা সমস্ত ধনরত্ন আমাকে দিয়ে দিবেন? কথা দিচ্ছি, আপনাদের নিরাপদ কোনো জায়গায় পৌঁছে দেব হিস্পানিওলায় করে। যদি এটা পছন্দ না হয় অন্য উপায় আছে। প্রয়োজনীয় সমস্ত মালপত্র আমরা দুদলের মধ্যে ভাগ করে নিব, তারপর গুপ্তধন নিয়ে চলে যাব আমরা। আপনারা দ্বীপেই থেকে যাবেন। কথা দিচ্ছি এবারেও পথে প্রথম যে জাহাজটাকে দেখব আপনাদের উদ্ধার করে নিয়ে যেতে পাঠাবো। পোড়া তামাকটুকু ফেলে দিলেন ক্যাপ্টেন। পাইপের মাথার দিকটা ঠুকলেন বা হাতের চেটোয়। মুখ না তুলেই সিলভারকে জিজ্ঞেস করলেন, আর কিছু বলার আছে তোমার? না। তাহলে আমার প্রস্তাব শোনো। পুরো নিরস্ত্র হয়ে একজন একজন করে দুর্গে আসবে তোমরা। লোহার হাত কড়া পরিয়ে বিচারের জন্য ইংল্যান্ডে নিয়ে যাব। আর যদি তাতে রাজি না হও, তোমাদের শেষ লোকটাকে খুন না করা পর্যন্ত আমি ক্যাপ্টেন আলেকজান্ডার স্মলেট এই দ্বীপ ছেড়ে নড়ছি না। কোন ভরসায় শর্ত রাখতে এসেছো? তোমাদের আছে কি? ম্যাপ নেই, গুপ্তধন পাচ্ছ না, জাহাজ আছে কিন্তু ক্যাপ্টেনের অভাবে দ্বীপ ছেড়ে 10 মাইলও যেতে পারবে না, মারা পড়বে। ভালো যোদ্ধা, সেটাই বা বলি কি করে? 5 জনে একটিমাত্র লোক আব্রাহাম গ্রেকে আটকাতে পারোনি। শোনো সিলভার, এর পরের বার যদি আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসো, কোনো রকম হুঁশিয়ারি ছাড়াই কপাল ফুটো করে দেব। বোঝা গেছে? নাও গেট আউট। ভয়ঙ্কর হয়ে উঠেছে সিলভারের চেহারা। হাসি হাসি ভাবটা অদৃশ্য হয়ে গেছে আগেই। দু চোখে আগুনের ঝলক। জোরে জোরে বালিতে পাইপ ঠুকে জ্বলন্ত তামাকটুকু ঝেড়ে ফেলল সে। পকেটে রেখে দিল আবার পাইপ। পায়ের কাছে পড়ে থাকা ক্রাচটা তুলে নিয়ে ওটাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। তারপর থুক করে বালিতে থুতু ফেলে চিবিয়ে চিবিয়ে বলল, আর 1 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করছেন আপনারা। যাদের ভাগ্য ভালো আমার হাতে ধরা পড়ার আগেই মারা যাবে। ক্রাচে ভর দিয়ে ঘুরে দাঁড়ালো সিলভার। সঙ্গীকে নিয়ে এগিয়ে গেল বেড়ার কাছে। পেছন থেকে ওকে ভয়ঙ্কর দানবের মতো মনে হলো আমার। সিলভার চলে যেতেই আমাদের দিকে চোখ পড়ল ক্যাপ্টেনের। একমাত্র আব্রাহাম গ্রে ছাড়া কেউই নিজেদের জায়গায় নেই। সবাই চলে এসেছে কথা শুনতে। রেগে আগুন হয়ে গেলেন স্মলেট। যার যার নিজের জায়গায় যান, কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন। মিস্টার ট্রেলনি, ডাক্তার লিভজি, আপনাদের কর্তব্যজ্ঞান দেখে অবাক হচ্ছি আমি। আপনারা নাকি যোদ্ধা ছিলেন, এই ডিসিপ্লিন আপনাদের? আপনাদের দলটা যে হারেনি এটাই আশ্চর্য। হাত তুলে গ্রেকে ডাকলেন। গ্রে কাছে আসতেই বললেন, তোমার কথা ডায়েরিতে লিখে রাখছি আমি। দায়িত্বশীল নাবিকের মতোই কাজ করেছো তুমি। তোমার প্রমোশনের ব্যবস্থা আমি নিজে করব। যাও, পাহাড়ে যাও। লজ্জিতভাবে মাফ চাইলেন ডাক্তার চাচা এবং জমিদার ট্রেলনি। দ্রুত চলে গেলেন যার যার নিজের জায়গায়। অন্যরাও চলে গেল। আমি যেতে যেতে শুনলাম বিড়বিড় করছেন ক্যাপ্টেন। ভীষণ কড়া কথা বলেছে সিলভারকে। ও সহ্য করবে না কিছুতেই। ঘণ্টাখানেকের মধ্যেই হানা দেবে দুর্গে, জানা কথা। সংখ্যায় বেশি, অবশ্য আমরা দুর্গের ভেতর থাকছি, তবুও। এই জিম, সবাইকে ডাকো তো এখানে। আবার সবাইকে কেন ডাকছেন ক্যাপ্টেন ঠিক বুঝলাম না, কিন্তু আদেশ পালন করলাম। সবাই এসে জড়ো হলে বললেন, যুদ্ধ আসন্ন, কিন্তু খাওয়াই হয়নি এখনো। আগে কিছু খেয়ে নেওয়া যাক, তারপর নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। ওরা আসবেই। দুর্গের ভেতরে এসে ঢুকলাম সবাই। খাবার তৈরি করে পরিবেশনের ভারটা পড়ল আমার উপর। তাড়াতাড়ি খেয়ে নিল সবাই। গ্লাসে মদ ঢালতে ঢালতে বললেন ক্যাপ্টেন, ডাক্তার লিভজি, দুর্গের দরজা পাহারা দেবেন আপনি। আড়ালে থাকবেন যেন কিছুতেই ডাকাতরা আপনাকে দেখে না ফেলে। হান্টার, পূবের ভার নেবে তুমি। জয়েস, তুমি থাকবে পশ্চিমে। মিস্টার ট্রেলনি, আপনার নিশানা সবচেয়ে ভালো। গ্রেও ভালোই যুদ্ধ করতে পারবে, আমি বুঝে নিয়েছি। আপনারা দুজন সামলাবেন উত্তর দিকটা। বিপদ ওদিকেই বেশি। জিম, তুমি কেবল খালি হয়ে যাওয়া বন্দুকে গুলি ভরবে। তোমাকে আমিও সাহায্য করব। বোঝা গেছে? ঘাড় কাত করে সম্মতি জানালো সবাই। ঠান্ডা কেটে গেছে, প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। গাছপালার মাথার উপর উঠে এসেছে সূর্য। উত্তপ্ত হয়ে উঠেছে বালি। দুর্গের কাঠের রজন গলতে শুরু করেছে রোদ পড়ে। জ্যাকেট খুলে ফেলেছি আগেই।
শার্টের হাতা গুটিয়ে নিলাম। যার যার জায়গায় পাহারায় নিযুক্ত হলো যোদ্ধারা। বন্দুক আর গোলাবারুদ জড়ো করে গুলি ভরতে লাগলাম। আমাকে সাহায্য করছেন ক্যাপ্টেন। এক একটা বন্দুকে গুলি ভরা হতেই নিয়ে গিয়ে পৌঁছে দিলাম এক একজন যোদ্ধার হাতে। কেটে গেল 1 ঘন্টা। কথা রাখলো সিলভার। ঠিক 1 ঘন্টা পরেই গর্জে উঠল কামান। আওয়াজটা মিলিয়ে যেতেই নিজের জায়গা থেকে চেঁচিয়ে উঠল জয়েস, ক্যাপ্টেন, ডাকাতদের দেখা মাত্রই গুলি করব? অবশ্যই। কিন্তু গুলি করার মতো কাউকেই দেখা গেল না। খানিকক্ষণ সব চুপচাপ, সবাই সতর্ক, আমরা কেটে যাচ্ছে সময়। হঠাৎই গুলি করে বসল জয়েস। সঙ্গে সঙ্গেই বনের ওদিক থেকে পরপর কয়েকবার গর্জে উঠল বন্দুক। তারপরই শুরু হলো একটানা গুলিবর্ষণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে গুলি। বিচ্ছে কাঠের দেয়ালে, কিন্তু একটা গুলিও কাঠ ভেদ করে দুর্গে ঢুকতে পারছে না। 8 মিনিট পর হঠাৎই আবার থেমে গেল গুলির আওয়াজ। কাউকে লাগাতে পেরেছ? জয়েসকে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। মনে হয় না। আপনার ওদিকে কজনকে দেখেছেন ডাক্তার? 3টে বন্দুক গর্জেছে। আপনার? ট্রেলনিকে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। 7টা হবে, ঠিক বলতে পারছি না। খোঁজ নিয়ে জানা গেল পূব আর পশ্চিম থেকে মাত্র একটা গুলি এসেছে। ক্যাপ্টেনের অনুমানই ঠিক, উত্তর থেকে আসবে আসল আক্রমণ। অন্য 3 দিকে 2-1 করে রয়েছে শুধু আমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য। আবার সব চুপচাপ। তারপর হঠাৎই শোনা গেল একটা হুল্লোড়। উত্তরের জঙ্গল থেকে বেরিয়ে দুর্গের দিকে ছুটে আসছে একদল ডাকাত। ছুটতে ছুটতেই গুলি চালাচ্ছে। সমানে গুলি চালাচ্ছেন ট্রেলনি আর গ্রে। ফোকরে চোখ রেখে দেখলাম 3 জন ডাকাত পড়ে গেল। কতটা আহত হয়েছে দূর থেকে ঠিক বুঝতে পারলাম না, তবে মরেনি কেউই। কারণ নিজেদের টেনে হিচড়ে আবার গাছপালার আড়ালে চলে গেল 3 জনই। মুহুর্মুহু গুলি বৃষ্টি অগ্রাহ্য করে বেড়ার কাছে চলে এলো ডাকাতরা। ফোকরের ভেতর দিয়ে পুরো 180 ডিগ্রি ঘোরানো যায় না বন্দুকের নল, কাজেই নলের মুখ আর এখন ডাকাতদের দিকে নিশানা করতে পারছে না। সোজা ধেয়ে এলো ওরা বেড়ার কাছে। নেতা জো অ্যান্ডারসন। একপাশে দাঁড়িয়ে ফোকরের ভেতর দিয়ে বেরিয়ে থাকা হান্টারের বন্দুকের নল ধরে ফেলল এক ডাকাত। জোরে ঝাঁকুনি দিয়ে পেছনে ধাক্কা মারল। চোয়ালে বন্দুকের বাটের প্রচণ্ড আঘাতে পেছনে উল্টে পড়ল হান্টার। জ্ঞান হারিয়েছে। ফোকর গলিয়ে বন্দুকটা বের করে নিল ডাকাতটা। ওদিকে বেড়া ডিঙাতে শুরু করেছে কয়েকজন ডাকাত। ধপ করে লাফিয়ে নেমে খোলা ছুরি হাতে ডাক্তার চাচাকে আক্রমণ করল একজন। বদলে গেছে পরিস্থিতি। আমাদের কায়দা করে ফেলেছে ডাকাতেরা। চিৎকার, হুল্লোড়, পিস্তল বন্দুকের আওয়াজ ছাপিয়ে একটা আর্তনাদ শোনা গেল। একটা ছুরি নিয়ে ছুটে গেলাম শব্দ লক্ষ্য করে। ফাঁকা জায়গায় ছুরি হাতে লড়ছেন ডাক্তার চাচা। আক্রমণকারী জলদস্যুর গালের একদিকে ছুরির আঘাতে কেটে গিয়ে রক্ত ঝরছে। আমি কাছে যাবার আগে আবার ছুরি চালালেন ডাক্তার চাচা। ফেরাতে গিয়ে বাহুতে আঘাত খেল লোকটা। বুঝে গেল ওনার সাথে পেরে উঠবে না। ধীরে ধীরে পিছিয়ে গেল। তারপর ঘুরেই ছুটল ঢাল বেয়ে। তাড়া করে ধেয়ে গেলেন ডাক্তার চাচা। দুর্গের পেছনে যান সবাই, ক্যাপ্টেনের উত্তেজিত আদেশ শুনতে পেলাম। ডাক্তার চাচার পেছন ছুটতে গিয়েও থমকে গেলাম। মোড় নিয়ে ঘুরে ছুটলাম দুর্গের পেছনে। কিন্তু কয়েক গজ এগিয়েই একেবারে অ্যান্ডারসনের মুখোমুখি পড়ে গেলাম। ছুরিটা বাগিয়ে ধরে আমার দিকে তেড়ে এলো অ্যান্ডারসন। ছুরির আঘাত বাঁচাতে গিয়ে তাড়াতাড়ি পিছিয়ে এলাম, কিন্তু কিসে যেন পা বেঁধে পড়ে গেলাম উল্টে। ঢাল বেয়ে গড়াতে শুরু করলো আমার দেহ। এতে ভালোই হলো, আমাকে ছেড়ে গ্রেকে আক্রমণ করলো সে। ছুরি খেলা অ্যান্ডারসনের চেয়ে গ্রে অনেক বেশি দক্ষ। সহজভাবে অ্যান্ডারসনের আঘাত প্রতিহত করে পাল্টা আঘাত হানল। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্ডারসনের হাত আর গাল বেয়ে রক্ত ঝরতে শুরু করলো। ওদিকে একজোট হয়ে ডাকাতদের আক্রমণ করছেন ডাক্তার চাচা, জমিদার আর জয়েস। দুর্গের পেছনে সবাই। বেড়ার ধারে মাটিতে বসে দেখছি। অল্প কিছুক্ষণেই পিছু হটতে আরম্ভ করলো ডাকাতেরা। এদিকে অ্যান্ডারসনকে নাস্তানাবুদ করে ছেড়েছে গ্রে। উঠে পড়লাম। ছুরিটা হাত থেকে পড়ে গেছে, সেটা কুড়িয়ে নিয়ে ডাক্তার চাচার কাছে ছুটলাম। তেমন কিছুই করতে পারবো না জানি, কিন্তু তবু যদি সাহায্য করতে পারি। তার দরকার হলো না। রণে ভঙ্গ দিয়ে বেড়ার দিকে ছুটেছে ডাকাতেরা। ইতিমধ্যেই বেড়া ডিঙিতে শুরু করেছে অ্যান্ডারসন। আর 5 সেকেন্ড পর একজন জ্যান্ত ডাকাতও রইল না বেড়ার পাশে। ডাকাতেরা পালিয়ে যেতেই কতটা কি ক্ষতি হয়েছে জানা গেল। বেড়ার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে এখনো হান্টার। জয়েসের কাছে মুখ গোমরা করে বসে আছেন জমিদার চাচা। এগিয়ে গেলাম। ডাক্তার চাচা বসে পড়ে জয়েসকে একবার পরীক্ষা করলেন। তারপর হতাশভাবে মাথা নাড়লেন এদিক ওদিক।
সব সাহায্যের বাইরে চলে গেছে। স্তব্ধ হয়ে গেলেন জমিদার ট্রেলনি। 24 ঘন্টাও হয়নি, এরই মধ্যে দুজন বিশ্বস্ত অনুচরকে হারালেন চিরকালের মতো। সামান্য আহত হয়েছেন ক্যাপ্টেন, গুলি খেয়েছেন কাঁধের কাছে, তেমন কিছু না। ডাক্তার চাচা ব্যান্ডেজ বেঁধে দিলেন, তিনিও আহত হয়েছেন, ছুরির আঘাত। হান্টারেরও জ্ঞান ফেরানো হলো। আমার কবজি থেকেও রক্ত ঝরছে, এতক্ষণ পরে খেয়াল করলাম। কজন ডাকাত মারা পড়েছে গুনলাম এবার। বেড়ার ভেতরে আর বাইরে পড়ে থাকতে দেখলাম 5টা লাশ। বেলা 12টা নাগাদ লাশগুলিকে কবর দেওয়া শেষ করলাম আমরা। তারপর লাঞ্চ সেরে নিলাম। খাওয়ার পর জমিদার ট্রেলনির সঙ্গে পরামর্শ করে একটা বন্দুক, 2টো পিস্তল, একটা ছুরি আর ম্যাপটা নিয়ে বেরিয়ে পড়লেন ডাক্তার চাচা। বেড়ার বাইরে এসে দাঁড়িয়ে দেখলেন চারদিকটা। তারপর লম্বা লম্বা পায়ে হেঁটে গিয়ে ঢুকে পড়লেন পাহাড়ের গোড়ার জঙ্গলে। আঙিনায় বসে সবই দেখলাম আমি আর আব্রাহাম গ্রে। কোথায় গেলেন ডাক্তার চাচা ভেবে অবাক লাগলো। দাঁতের ফাঁক থেকে পাইপটা সরিয়ে নিজেকেই যেন প্রশ্ন করল গ্রে, গেলেন কোথায় ডাক্তার সাহেব? কোনো মতলব আছে নিশ্চয়ই, বললাম আমি। বেনগানের সঙ্গে দেখা করতে গেলেন কিনা কে জানে। তীব্র কিরণ ছড়াচ্ছে সূর্য, তেতে উঠেছে বালি, আর বসা যাচ্ছে না আঙিনায়। বনের ভেতর গাছপালার ছায়া আছে, ঠান্ডাও বেশ ওখানে। ডাক্তার চাচার পিছু পিছু গেলে মন্দ হয় না, সূর্যের আঁচ থেকে বাঁচতে পারবো, কৌতূহলের অবসান হবে। পেট ভরাই আছে। 2টো পিস্তল আর কিছু বিস্কুট পকেটে ভরে নিলাম। তারপর বেরিয়ে এলাম বেড়ার বাইরে। সোজা ছুটে ঢুকে পড়লাম জঙ্গলে। ডাক্তার চাচা যেদিক দিয়ে ঢুকেছেন তাকে দেখলাম না। ঘন জঙ্গলের কোথায় হারিয়ে গেছেন কে জানে। এদিক সেদিক খানিক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিন্তু বৃথা। দুর্গে ফিরে যেতে মন চাইছে না। একবার সাগরের দিক থেকে ঘুরে আসার ইচ্ছে চাপল মনে। গাছপালার ভেতর দিয়ে ঝোপঝাড়ের পাশ কাটিয়ে এগিয়ে চলেছি। গাছে গাছে গান গাইছে পাখিরা, ঝোপের ভেতর পোকামাকড়ের ডাক, পাইনের মিষ্টি গন্ধ, শীতল ছায়া আর বুনো ফুলের চোখ ধাঁধানো রূপ উপভোগ করছি সারাক্ষণ। চলেছি দ্বীপের দক্ষিণ ধারে। ডাক্তার চাচাকে যখন পেলামই না, অন্তরীপ পর্যন্ত ঘুরেই আসি। সামনে সাগরের গর্জন শোনা যাচ্ছে। বাতাস বইতে শুরু করলো হঠাৎই। এমনিতেই শীতল ছায়ার ভেতর দিয়ে চলেছি, তার উপর বাতাসে শরীর জুড়িয়ে গেল। সাগরের নোনা গন্ধ মেশানো বাতাস জোরে জোরে টেনে নিলাম ফুসফুসে। একেবারে চাঙ্গা হয়ে উঠল শরীর। একটু ক্লান্তি অনুভব করছি না। আরো খানিকটা যেতেই গাছপালার ভেতর দিয়ে চোখে পড়ল ঢেউ খেলানো নীল সাগর। সাদা ফেনায় ঝিলমিল করছে দুপুরের রোদ। এখানকার সাগরের সুন্দর রূপ এই প্রথম দেখলাম। জোর বাতাসে বিশাল সব ঢেউ আছড়ে পড়ছে তীরভূমিতে। ছলাৎ ছলাৎ শব্দে ফিরে যাচ্ছে আবার ঢেউ। ভেজা বালিতে রেখে যাচ্ছে নোনা ফেনা। অপূর্ব। আনন্দে শীষ দিতে দিতে সাগরের ধার ধরে এগিয়ে চলেছি। অনেকখানি দক্ষিণে গিয়ে বাঁক নিয়েছে তীরভূমি। আবার জঙ্গলে ঢুকে পড়লাম। সাগর এখন আমার পেছনে। সামনে সম্ভবত স্কেলিটন আইল্যান্ড, কঙ্কাল দ্বীপ। জঙ্গল থেকে বেরিয়ে এলাম আবার। এতটা তাড়াতাড়ি শেষ হবে জঙ্গল ভাবিনি। আরে এ কোথায় এলাম? সামনেই তো নোঙ্গর করে আছে হিস্পানিওলা। সারাক্ষণ একই জায়গায় ঘুরেছি, অথচ আমি ভেবেছি বুঝি কত পথ পেছনে ফেলে একেবারে দক্ষিণে চলে এসেছি। হিস্পানিওলার মাছ দূরে পতাকা আছে এখনো, তবে ব্রিটেনের পতাকার পরিবর্তে জলদস্যুদের জলি রজার। জাহাজের দুপাশে বেঁধে রাখা হয়েছে নৌকা দুটো। ডেকের উপর রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সিলভার। লাল টুপি পরা একটা ডাকাতের সঙ্গে কথা বলছে। হাসছে দুজনেই। লাল টুপির পাশে দাঁড়িয়ে আরো একজন। খানিক্ষণ কথা বলে পাশের লোকটাকে নিয়ে একটা নৌকায় নামলো লাল টুপি। বাঁধন খুলে দাঁড় বাইতে লাগলো। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অন্তরীপের দিকে। হ্যাঁ, এইবার অন্তরীপ কোথায় মনে পড়ে গেছে। আর ভুল হবে না। নৌকাটাকে অনুসরণ করার জন্য আবার বনের ভেতর ঢুকে এগিয়ে চললাম। কতক্ষণ হেঁটেছি বলতে পারবো না। বেরিয়ে এলাম আবার খোলা জায়গায়। স্পাইগ্লাস পাহাড় দেখা যাচ্ছে। অবাক হয়েই দেখলাম পাহাড়ের দিকে হেলে পড়েছে সূর্য। পাদদেশের জঙ্গলের মাথায় হালকা ধোয়ার মতো কুয়াশা জমছে। লাল টুপির নৌকাটাকেও হারিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছি না আর। ওদিকে সন্ধ্যা হতে বেশি বাকি নেই। রাতের অন্ধকার নামলে ডাকাতের নৌকার দেখা পাওয়া তো দূরের কথা, দুর্গে ফেরাই মুশকিল হবে।
কিন্তু দুর্গটা কোথায়? আতকে উঠে উপলব্ধি করলাম পথ হারিয়ে ফেলেছি। সাগরের তীর ধরে এগিয়ে চললাম। ইচ্ছে হাঁটতেই থাকবো, এক সময় না এক সময় দুর্গের কাছাকাছি পৌঁছাবই। দূর থেকে পতাকাটা দেখতে পেলে আর অসুবিধা হবে না। ফার্লং খানেক পেরুতেই একটা প্রকাণ্ড সাদা মতো পাথরের কাছে এসে দাঁড়ালাম। এটাকে এর আগে কখনো দেখিনি। আসলে এর আগে কখনো এদিকে আসিনি, দেখব কি করে। এগিয়ে গিয়ে পাথরের রুক্ষ গায়ে হাত বোলালাম। সন্ধ্যা হয়ে এসেছে, তবে অন্ধকার নামতে কিছুটা দেরি আছে। ধূসর আলোয় পাথরের নিচের ছোট গুহাটা নজরে পড়ল। ঘাস আর লতাপাতায় ঢাকা গুহামুখের চারদিক। ভেতরে কি আছে? সাপখোপ? কে জানে, কোনো ধরনের হিংস্র জানোয়ারও থাকতে পারে এখানে। উবু হয়ে বসে পড়লাম। উকি দিলাম ভেতরে। কালো মতো কি জানি দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত কৌতূহলেরই জয় হলো। ঈশ্বরের নাম নিয়ে ঢুকে পড়লাম ভেতরে। একটু এগিয়ে বুঝে ফেললাম কালো জিনিসটা কি। একটা তাঁবু, ছাগলের চামড়ায় তৈরি। ব্রিটেনের জিপসিরা এই ধরনের তাঁবুতেই রাত কাটায়। তাঁবুটার কাছে এসে দাঁড়ালাম, কিন্তু দরজা বা ঢোকার কোনো পথ নেই। বসে পড়ে একটা ধার ধরে টান দিলাম, উঠে গেল উপরের দিকে। ও, কাঠামোটার উপর কায়দা করে চামড়া বসিয়ে দেওয়া হয়েছে শুধু। কেউ নেই, বেনগানের ছাড়া আর কারো তাঁবু নয় এটা। অনুমান করে নিতে অসুবিধা হলো না। তাঁবুর ভেতর একটা ছোট্ট নৌকা রাখা আছে, ছাগলের চামড়ায় তৈরি। ব্রিটেনের অধিবাসীরা চামড়া দিয়ে এমন নৌকা বানায়। এদেরকে ওরা বলে কোরাকল। হালকা জিনিস, সহজেই বহন করা যায়। হালকা কাঠের তৈরি একটা দাঁড়ও আছে নৌকার পাশে। নৌকাটা দেখে নতুন একটা মতলব এলো আমার মাথায়। এতে চড়ে হিস্পানিয়লে চলে গেলে হয়তো ডাকাতদের আগামী পরিকল্পনা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলতে পারি। আধার নামছে বাইরে। বিস্কুটগুলো খেয়ে নিলাম। পিস্তল দুটো একবার পরীক্ষা করে নিয়ে আবার পকেটে ঢুকিয়ে রাখলাম। তারপর নৌকাটা নিয়ে বেরিয়ে এলাম গুহার বাইরে। যে পথে এসেছি সেই পথেই হাঁটা শুরু করলাম। সাগরের ধার ধরে হাঁটছি, কাজে হিস্পানিয়ালা কোথায় নোঙর করা আছে খুঁজে পেতে অসুবিধা হবার কথা নয়। অগত্যা যদি নাই পারি, নৌকা ভাসিয়ে তীর ধরে বেয়ে যাব। এক সময় না এক সময় জাহাজটা দেখতেই পাব। তাছাড়া রাতের বেলা আলো জ্বলবে জাহাজে, দূর থেকেও চোখে পড়বে এই আলো। আর হিস্পানিয়ালাকে একবার খুঁজে পেলে দুর্গটা খুঁজে পাওয়া সহজ হবে। হালকা হলেও কতই বা হালকা হবে একটা নৌকা, তার উপর একটা দাঁড়ও আছে সঙ্গে। বেশিক্ষণ বয়ে নেওয়া সম্ভব হলো না আমার পক্ষে। অগত্যা পানিতে ভাসিয়ে তীর ধরে বেয়ে চলায় ঠিক মনে করলাম। ভাটাও শুরু হয়ে গেছে। কাদা পানি ভেঙে একটু বেশি পানিতে নিয়ে গিয়ে নৌকা ভাসালাম। নৌকায় চড়েই টের পেলাম এই জিনিস সামলানো বড় কঠিন। দাঁড় বেয়ে চলেছি, কিন্তু পথ আর ফুরাই না। কতক্ষণ চলেছি জানি না। অন্ধকারে হিস্পানিয়ালাকে প্রায় এড়িয়েই চলে যাচ্ছিলাম। আলো জ্বালেনি জাহাজে ডাকাতেরা। অন্ধকারে আবছা কালো এক বিশাল দানবের মতো হিস্পানিয়ালার অবয়ব হঠাৎই ফুটে উঠল চোখের সামনে। নৌকার মুখ ঘুরিয়ে নিলাম। নৌকা ঠেকালাম জাহাজের গায়ে। জাহাজের কোথায় নৌকা বাঁধতে হয় জানি। কোরাকলটা বাঁধতে গিয়েই খেয়াল হলো আমার বোট নেই। কে জানে, ওদিকটায় বাধা আছে হয়তো। কিন্তু তা তো নিয়ম নয়। কোরাকলটাকে বেঁধে দাঁড়টাকে ফেললাম নৌকার খোলে। দড়ি বেয়ে জাহাজে উঠতে যাব। এই সময় উত্তেজিত চিৎকার শোনা গেল ডেক থেকে। চমকে উঠলাম। গলাটা ইসরায়েলের। কারো সঙ্গে তর্ক বাঁধিয়েছে সে। দ্বিতীয় লোকটার কর্কশ কথাবার্তাও শোনা যাচ্ছে। ক্রমেই বাড়ছে চেঁচামেচি। একটা ব্যাপার অবাক লাগলো, মাত্র দুজন লোকের গলাই শোনা যাচ্ছে। তৃতীয় আর কেউ নেই, বাতিও নেই জাহাজে। ব্যাপারটা কি? হঠাৎই শোনা গেল ধাতব শব্দ। আতকে উঠলাম। এই শব্দ আমার চেনা। ছুরির সঙ্গে ছুরির ঘষা, সেই সঙ্গে তুমুল গালাগালি। জড়িত কণ্ঠস্বর শুনেই বোঝা যাচ্ছে দুজনেই মাতাল। আচমকা আর্তনাদ করে উঠল একজন, তীক্ষ্ণ আর্তনাদ। ধপ করে একটা আওয়াজ হলো, ময়দার বস্তা কাঠের ডেকে গড়িয়ে পড়লে যেমন হয়। তারপরে সব চুপ। খুন হয়ে গেল নাকি একজন লোক? আর দ্বিধা না করে তাড়াতাড়ি উঠে এলাম। রেলিং ধরে তীক্ষ্ণ চোখে ডেকের দিকে তাকালাম। অন্ধকারে আবছা মতো দেখা গেল চিত হয়ে ডেকের উপর পড়ে আছে একজন লোক। আরেকজন বসে কুকুরের মতো হাঁপাচ্ছে। তার হাঁপানির শব্দ শুনতে পাচ্ছি পরিষ্কার। ইসরায়েল হ্যান্ডস বেঁচে আছে। পকেট থেকে পিস্তলটা বের করলাম।
অবস্থা দেখেই বুঝতে পারছি জাহাজে আর কোনো লোক নেই। ডেকে পড়ে আছে এক ডাকাতের লাশ। জীবিত বলতে ইসরায়েল হ্যান্ডস আর আমি আছি এখন জাহাজে। অন্য লোকগুলো কোথায় গেল? বোট নেই, তার মানে এই দুজনকে পাহারায় রেখে দলবল নিয়ে দ্বীপে চলে গেছে সিলভার। নিঃশব্দে রেলিং টপকালাম, তারপর নিঃশব্দেই হেঁটে এসে দাঁড়ালাম ইসরায়েলের পেছনে। মৃদু কণ্ঠে বললাম, যেখানে বসে আছো থাকো, নড়লে খুলি উড়ে যাবে। কে? আতকে উঠে ঘাড় ফেরালো ইসরায়েল। অন্ধকারে আমাকে চিনতে একটু সময় নিল। ফিসফিস করে বলল, জিম না? হ্যাঁ, আমি জিমি। জাহাজে আর কে আছে? আর কেউ নেই জিম, আমি আহত। প্লিজ একটা বাতি ধরাও। একটু রাম আনবে? পায়ে পায়ে হেঁটে গিয়ে কেবিনে ঢুকলাম। বাতি আর দেয়াশলাই কোথায় আছে জানি আমি। অন্ধকারেই দুটো জিনিস খুঁজতে গিয়ে কেমন যেন অস্বাভাবিক ঠেকল। যে জিনিসটা যেখানে থাকার কথা নেই। তবে ওয়াল ক্যাবিনেটের ড্রয়ারে দেশলাই খুঁজে পেলাম। একটা কাঠি জ্বালতেই কেবিনের ভেতরটা দেখতে পেলাম। তছনছ লণ্ডভণ্ড করে রাখা হয়েছে পুরো ঘরটা। তন্ন তন্ন করে কিছু খোঁজা হয়েছে। বোধহয় ম্যাপটাই খুঁজেছে সিলভার। লণ্ঠন নিয়ে ডেকে বেরিয়ে এলাম আবার। তেমনি বসে আছে ইসরায়েল। গাল আর কপালের চামড়া কেটে গিয়ে রক্ত ঝরছে, হাতেও রক্ত। ডান উড়ো থেকে নিচের দিকটা রক্তে ভিজে গেছে। জিম, ডান পাটা বোধহয় ভেঙেই গেছে। একটু রাম এনে দেবে আমাকে? ইসরায়েলের হাতখানেক দূরে পড়ে থাকা লাশটার দিকে তাকালাম। বুকে বিধে আছে একটা বড় ছোড়া। গত কয়েকদিনে এত খুনোখুনি দেখেছি, এই লাশটা দেখে তেমন প্রতিক্রিয়া হলো না আমার। লণ্ঠনটা হাতে নিয়ে ভাড়ারের দিকে চললাম। পুরো জাহাজটাকে লণ্ডভণ্ড করে ফেলেছে ডাকাতেরা। প্রচণ্ড একটা ঝড় বয়ে গেছে যেন ছিমছাম হিসপানিয়লের উপর দিয়ে। মদ এনে দিলাম ইসরায়েলের হাতে। এক চুমুকেই গ্লাসটা শেষ করে ফেলল সে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে আমার অনেক গুণগান করল। তাতে মজলাম না আমি। ইসরায়েলকে উঠে দাঁড়াতে বললাম, কিন্তু পা ভেঙে যাবার দোহাই দিয়ে উঠল না সে। তার উদ্দেশ্য বুঝতে পারলাম না। সন্দেহ হচ্ছে আমার। পকেট থেকে পিস্তলটা বার করে তাক করলাম। ওই কেবিনে চলো, ছেঁচড়েই চলো। পিস্তলটার দিকে একবার তাকালো ইসরায়েল, তারপর অনিচ্ছা সত্ত্বেও নড়ল। দেহটাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ঢুকলো কেবিনে। খুঁজে পেতে একটা তালা এনে দরজা বন্ধ করলাম। রাতটা কেবিনেই কাটাক ইসরায়েল। সকালে দেখা যাবে কি করা যায়। এই সময় আর দুর্গে ফিরতে ইচ্ছে হলো না আমার। তাছাড়া অন্ধকারে পতাকাটা দেখা যাবে না, খুঁজে পাবো না দুর্গটা। জাহাজেই রাত কাটানো স্থির করলাম। সিলভার ফিরে এলে দূর থেকেই তার নৌকা দেখতে পাবো। লুকিয়ে পড়তে পারবো তখন কোথাও। কাজেই একটা গদি এনে কেবিনের দেয়ালে ঠেস দিয়ে বসে পড়লাম। সারাটা দিন ভয়ানক পরিশ্রম করেছি। আরাম পেয়ে ভেঙে পড়তে চাইছে শরীর। ঘুমে জড়িয়ে আসছে দু চোখ। চোখে মুখে রোদের ছটা লাগতে ঘুম ভাঙল। ধড়মড়িয়ে উঠে বসলাম। রাতের বেলা কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। না, সিলভার ফিরে আসেনি। তাহলে এত বেলা পর্যন্ত এভাবে ঘুমোতে পারতাম না। চোখ ডলতে ডলতে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালাম। পাহাড়টাকে দেখা যাচ্ছে, কিন্তু এ কি? এ তো স্পাইগ্লাস নয়। আশেপাশের বন আর তীরভূমিও কেমন যেন অচেনা। পাহাড়টা একটা অন্তরীপের ওপারে। গাছপালা তেমন নেই। 40-50 ফুট উঁচু আর বড় বড় পাথরে ছাওয়া অন্তরীপ। জাহাজ থেকে তীর বড়জোর সিকিমাইল দূরে। কিন্তু এখানে আনলো কে জাহাজ? নোঙর পরীক্ষা করতেই বুঝে ফেললাম ব্যাপারটা। কারণ নোঙর তুলে ফেলা হয়েছে হিসপানিওলার। মাতাল অবস্থায় নিশ্চয়ই এই কাজ করেছে ইসরায়েল। ভাটার সময় জায়গা মতোই ছিল জাহাজটা, কিন্তু জোয়ার আসতেই দক্ষিণা স্রোতের টানে ভেসে চলে এসেছে অন্তরীপের কাছে রাতের বেলা। কেবিনের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ইসরায়েল কেমন আছে জানা দরকার। পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে গিয়েও একটা কথা মনে পড়ায় ফাঁক দিয়ে ভেতরে উকি দিলাম। দিব্যি হেঁটে বেড়াচ্ছে, তার মানে পা ভাঙেনি। মিছে কথা বলছে। হাত দিয়ে পকেটের পিস্তল স্পর্শ করে নিলাম একবার, তারপর খুলে দিলাম তালা। দরজা খুলেই দেখি মেঝেতে বেকায়দা ভঙ্গিতে বসে আছে ইসরায়েল। আমাকে দেখেই পা ভাঙার অভিনয় শুরু করেছে আবার। আরো সাবধান হতে হবে আমাকে, নিজেকে হুঁশিয়ার করলাম। ইসরায়েল জানালো খিদে পেয়েছে তার। ওকে বসতে বলে খাবার আনতে গেলাম ভাড়ার ঘরে। রাম আর নেই। খুঁজে পেতে একটা ব্র্যান্ডের বোতল বের করলাম, কিন্তু সামান্য অবশিষ্ট আছে তাতে। কিছু বিস্কুট নিলাম।
আর নিলাম ভিনেগারে ভেজানো ফল, কিছু কিশমিশ আর এক টুকরো পনির। ফিরে এলাম কেবিনে। তেমনি বসে আছে ইসরায়েল। বোতলটা আর কিছু খাবার তুলে দিলাম ইসরায়েলের হাতে। তার কাছ থেকে নিরাপদ দূরত্বে বসলাম আমি। জাহাজটা এখন আমার দখলে। খেতে খেতে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলাম ইসরায়েলকে। খেয়ে উঠেই পতাকাটা বদলে ফেলব। খাওয়া শেষ করে ক্যাবিনেট খুঁজে একটা পতাকা বের করলাম, ব্রিটেনের পতাকা। তারপর গিয়ে জলি রজার খুলে ফেলে তার জায়গায় দেশের পতাকা উড়ালাম, ইউনিয়ন জ্যাক। পতাকা উড়াতে ব্যস্ত থাকার সময় কখন যে আমার পেছনে এসে দাঁড়িয়েছে ইসরায়েল টের পাইনি। আচমকা ঘাড়ের কাছে শীতল স্পর্শে চমকে উঠলাম। ঘুরতে যেতে ইসরায়েলের ভয়ঙ্কর গলা শোনা গেল, খবরদার, নড়বে না। আমার পকেটে তার হাত ঢুকে গেল, পিস্তল দুটো বের করে নিল। তারপর বলল, পতাকা যেটা খুশি ওড়াও, ওসব পাগলামিতে কিচ্ছু যায় আসে না আমার। ঘাড়ের কাছ থেকে ছুরিটা সরিয়ে এক পা পিছিয়ে গেল। ঘুরে তাকালাম। তেমনি ভয়ঙ্কর কণ্ঠে সে বলল, জাহাজ এখন আমার দখলে, যা বলছি শোনো। নোঙর তুলে দাও, পাল ওড়াও, তারপর আমি যেদিকে বলবো নিয়ে যাবে। কি আর করব, পালগুলো জায়গা মতো খাটানোই আছে, দড়িগুলো টান টান করে বেঁধে দিলেই হলো। দিলাম। স্রোতের টান এমনিতেই ভাসছিল জাহাজ, বাতাস লেগে ফুলে উঠল পাল, গতি বেড়ে গেল। হাল ধরলাম আমি। সত্যি জাহাজটা চালানো তেমন কঠিন নয়, মিস্টার ট্রেলনি ঠিকই বলেছেন। কিন্তু জীবনে এই প্রথম হাল ধরেছি। ভুল হতেই লাগলো, তবু একে বেঁকে এগিয়ে চলল জাহাজ। অনুকূল বাতাস আর স্রোতের টানে দুপুর নাগাদ দ্বীপের পশ্চিম উপকূলে পৌঁছে গেলাম। দ্বীপের উত্তর পূব কোণ থেকে নর্থ ইনলেটের মুখ পর্যন্ত চলে এলাম সহজেই। পাশ থেকে আমাকে সাহায্য করছে ইসরায়েল। খাড়ির মাইল দুয়েক ভেতরে ঢুকতে হবে এবার। প্রবেশপথ খুবই সংকীর্ণ, সাবধান না থাকলে যে কোনো সময় চড়াই আটকে ধ্বংস হয়ে যেতে পারে জাহাজ। হাল ধরল এসে ইসরায়েল, নিপুণ হাতে চালিয়ে নিয়ে চলল। খুব ধীরে, সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে এগিয়ে চলছে জাহাজ। এদিক ওদিক বারবার মোড় নিতে হচ্ছে। একটা মোড় ঘুরতেই সামনে পড়ল বালির চড়া। আর এগুনো যাবে না। থামাতে দেরি করে ফেলল ইসরায়েল। ঘটে গেল চরম বিপত্তি। প্রচণ্ড জোরে বালির চড়ায় ধাক্কা খেল হিসমানিওলা। একটা পাশ উঠে পড়ল বালিতে। কাত হয়ে গেল ৪৫ ডিগ্রি। ভয়ানক জোরে নড়ে উঠল হাল। ঘুরে গিয়ে বাড়ি মারল ইসরায়েলের চোয়ালে মাথায়। রেলিং টপকে ছিটকে গিয়ে পানিতে পড়ল লোকটা। অগভীর পানির তলায় চকচকে বালিতে বেকায়দা ভঙ্গিতে বেঁকে পড়ে রইল। ভাবলাম উঠে পড়বে, কিন্তু উঠল না। মাথার কাছ থেকে কালচে লাল রঙের তরল পদার্থের একটা সূক্ষ্ম ধারা রঙিন ধোঁয়ার মতো উঠতে লাগলো। বিমূঢ়ের মতো সেদিকে তাকিয়ে রইলাম। আধ মিনিট পরেই ইসরায়েল হ্যান্ডসের দেহের উপর এসে স্বচ্ছন্দে নড়ে চড়ে বেড়াতে লাগলো ছোট ছোট মাছ। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন রবার্ট লুইস স্টিভেনসনের লেখা ট্রেজার আইল্যান্ড, আজ ৪র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।